প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 39। ফজরের আজান দিয়েছে তখন। সৈয়দ বাড়ির বিবাহ বন্ধনে আবদ্ধ পুরুষ সহ সকলেই নামাজে গিয়েছে। আহান আর ইরহাম নামাজে যায়নি, তাদের নাকি কাজ আছে বাড়িতে। আর নুসরাত 7 দিনের জন্য নামাজ থেকে ছুটি পেয়েছে, তাই সে নিশ্চিত করে নিয়েছে পা তুলে বসে সোফায়। নামাজ পড়ার কোনো চাপ নেই। এর মধ্যে সেভাবে আবির্ভাব ঘটল ইরহাম আর আহানের। তারা আসতেই নাসির মঞ্জিলের ড্রয়িং রুমে গেল, গোল মিটিং শুরু করলো। গোল মিটিংয়ে আজ সৌরভী, মোমো, ইসরাত নেই, শুধু আছে নুসরাত আর আহান, ইরহাম। নাজনীন বেগম সারাদিনের ক্লান্তি কাটাতে শুয়ে পড়েছিলেন নিজ রুমে। আত্মীয় স্বজন সবাই চলে যাওয়ায় আজ কোনো উল্লাস নেই এই বাড়িতে। ঠান্ডা পড়ে আছে গত 2 দিন তুলনায়, কিন্তু এই বাড়িতে যেন আজ ঈদের আনন্দে সবাই মেতেছে। ভোর হতে চলল। এখন পর্যন্ত সেখানের মানুষ গম গম সুর, পুরুষের গল্পের আওয়াজ ভেসে আসছে। গোল মিটিং করার পর কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় চিন্তায় ভরে উঠেছে তারা। এতক্ষণ আরাম করে সোফায় বসে থাকা নুসরাত গোল গোল করে পায়চারি করতে লাগলো। পাগলের মতো চক্কর কাটতে কাটতে ইরহাম আহানকে উদ্দেশ্য করেই বলে উঠল, ইসরাতের জায়গায় কোণে সেজে কে বসবে? ইরহাম আগের মতোই আহানের দিকে ইশারা করলো। দুজনেই আহানের দিকে একবারে ঘুরে তাকাতে আহান মৃদু আর্তনাদ বলে উঠল, মিটিং চলাকালে যেমন করে বলেছিলে তেমন আবার হাপিত্তিস করেই বলল, না আমি বলির পাঠা হব না প্রতিবার। একটু আগে খাওয়ার হাই হিলের বাড়ির, এখন পর্যন্ত ব্যথা কমেনি, আর তুমি এখনই আরেকটা খাওয়ার জন্য আমায় পিছু নিচ্ছ? না বাবা না, আমি এইসবে নেই। নুসরাত আহানের কাছ থেকে হতাশ হয়ে ফিরে আসায় ঝিমিয়ে পড়ল। অলস ভঙ্গিতে নিজের শরীরটা ছেড়ে দিল সোফায়। ঠোঁটের কোণে অসহায়ের মতো হাসি ঝুলিয়ে রেখে দৃষ্টি ইরহামের দিকে তাকাতেই ইরহাম নিচের মাথা দুপাশে নাড়ালো। নুসরাতকে ভৎসনা করে বলে উঠল, আমি বসবো না, আগে বলে দিচ্ছি, অন্য কোনো ব্যবস্থা কর। নুসরাত কপালে ভাঁজ ফেলে উঠে দাঁড়ালো। বুঝলো আজ আর তার কথাটা শুনবে না। তার ভাইগুলো তার প্ল্যান রাখবে না, সবগুলো বদলে গেছে। কাকে বসে প্ল্যান অনুযায়ী কাজ করা যায় সেটাই মাথায় আসছিল না নুসরাতের। পায়চারি করা ভঙ্গিতেই ঠোঁট চেপে একটাই কথা বিড়বিড়ালো, কাকে বসানো যায়, কাকে বসানো যায়। যখন বিশ্বাসযোগ্য কাউকে পেল না, ঠোঁটে লিয়ে হেসে আহানের দিকে তাকিয়ে মিনতি করার জন্য স্নেহময় কণ্ঠে ভুলে উঠল, তুই আমার সোনা ভাই না, তুই বুঝবি, আপুর কথা শুনবি না? আহান সহজ কণ্ঠে নাক ফুলিয়ে নাকচ করলো, আমি তোমার কোনো সোনা রূপা তামার ভাই না, আমি আজ কোনো কথাই শুনবো না, আমি বসবো না। নুসরাত ঠোঁট কুচকে নিল বিরক্তিতে, মুখে গালি দিল, বাল দুইটাই এমনই এমনই পেলে পুষে বড় করছি। ইরহাম নুসরাতের কথায় ভুল ধরিয়ে দিয়ে শুধালো, 13 দিনের বড় আমি তোর থেকে। ইরহামের কথা শেষ হতেই তার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো নুসরাত। নুসরাত ইমোশনাল ব্ল্যাকমেলে প্রস্তুত নিতে ঘাট ইরহামের দিকে বাঁকিয়ে ভাব নিল। নুসরাত টু শব্দ না করার জন্যই মুখ খুললে তা মাছি তাড়ানোর মতো উড়িয়ে দিল সে। অনেক খুব নিশ্চুপ সময় কাটলো তাদের মধ্যে। নুসরাত যখন চিন্তায় চিন্তায় মাথা ফাটানোর অবস্থা, ইরহাম চেঁচিয়ে উঠল, আইডিয়া। নুসরাত মলির মুখে আশার আলো জ্বলে উঠল। জল জল করতে থাকা মনি দেই শুধালো, কি আইডিয়া? ইরহাম কৌতূহলী কয়ে বিটকেল মার্কা হাসলো। শেষবারের মতো গলা কাকারি দিয়ে পরিষ্কার করে নিয়ে নির্বিকার চিত্রে বলে উঠল, সবসময় আমরা পুরুষ মানুষ কেন বলির পাঠা হব? তুই মেয়ে আছিস, আজ বলির পাঠা তুই হবি, বাসের ঘরে কোণে সেজে বসবি তুই। ইরহামের কথায় ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল নুসরাত। আশার আলো জ্বলে ওঠা চোখগুলো ছোপ করে হারিয়ে গেল মলিনতায়। মিনমিনিয়ে বলল, আমি কিভাবে? ইরহাম চ্যাত করে উঠে বলল, আমি কিভাবে মানে কি? আমরা পুরুষ মানুষ বসতে পারলে তুই মেয়ে মানুষ বসতে পারবি না কেন? আহান ইরহামের সাথে সহমত পোষণ করে। নুসরাতের দোনামোনা করতে দেখে ইসরাত বলে উঠল, আজ তুই বসবি মানে বসবি, এই আইন না, আয় ওরে ধর। আহান আর ইরহাম এসে নুসরাতের বাহু চেপে ধরলো। নুসরাত যেতে চাইল না, তাকে এক প্রকার জোর করে দুজন টেনে হিসে নিয়ে গেল সৈয়দ বাড়ির উদ্দেশ্যে। সৈয়দ বাড়ির সদর দরজা দিয়ে টেনে টেনে ভেতরে ঢোকায় সম্মুখে অনেকেই হলো। চেনা অচেনা মানুষ দেখে নুসরাতের গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। তার বাহু ধরে টেনে আনা আহান আর ইরহাম ও চুপটি করে দাঁড়ালো। মুখ তিনজনের নিষ্পাপ ভাব, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না তারা।
সবাই অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে দেখছে। তিনজনেই হেসে হো হো করে উঠল। ভদ্র মহিলাদের মাথা নিচের দিকে ঝুঁকে সুরসুর করে একে অন্যের পিছ পিছ চলে গেল। জাইনের রুম কোনটা তাও আছে না। নুসরাত নাকবিহীন সর্বপ্রথম খোলা একটা রুমের ভেতর ঢুকে গেল। পর মুহূর্তে আবারও ফিরিয়ে বেরিয়ে আসলো ভেতর থেকে। আহান ইরহামকে আগে জানতে চেয়ে উকি দিতে চাইলো। ওই রুম নুসরাতে বগল দাবা করে নিয়ে চলে যাবে। শুধালো, জাইন ভাই রুম কোথায়? গাধার মতো আগে আগে পাঠাচ্ছিস কেন? আমি কিছু চিনি এই বাড়ির? ইরহাম সন্দেহহীন চোখে নুসরাতকে অবলোকন করে জানতে চাইলো, ওই রুমে কি দেখছিস তুই? নুসরাত ঢোক গিলে তাকালো ইরহামের দিকে। চেঁচিয়ে উঠে বলে উঠলো, জানতে চাইলো, আমাকে দেখে মনে হচ্ছে কিছু দেখছি? ইরহাম নুসরাতের গা ঘেঁষে দাঁড়িয়ে কানে কানে বলল, ওই রুম কিন্তু আরশ ভাইয়ের, উনি ফজরের নামাজ পড়তে যাননি, বলে রুমেই পড়বে। আমি নিশ্চিত তুই কিছু মিছু দেখেছিস। নুসরাত ঝাঁজ মিছিয়ে কণ্ঠে বলল, তোর কোনো সমস্যা দেখলে? ইরহাম চতুরতায় হেসে প্রশ্ন ছুড়ল, তার মানে তুই বলতে চাচ্ছিস কিছু দেখেছিস? ইরহাম খবিশের মতো হাসিতে নুসরাতের মুখে বিতৃষ্ণ ফুটে উঠল। হাতে তালু তুলে থাবা মেরে বসলো মুখের চামড়ায়। হিংস্র বাঘিনীর মতো চেঁচিয়ে উঠল, সাবধান করলো, একদম খবিশের মতো আমার দিকে তাকিয়ে হাসবি না। তো কেমন করে হাসতে দেখলে ইচ্ছে হয় চুলের মুঠি ধরে তোর মুখে সালফিউরিক অ্যাসিড ঢেলে তাকে চুবিয়ে ফেলি। ইরহাম তবুও হাসলো। জাইনের রুমে নাকবিহীন আগে ভাগে ঢুকে দিল। নুসরাত নিজেও এক্সইউ এর মতো সজোরে কোমরে একটা লাথি বসালো। আঙ্গুল তোড়ে শাসালো, আস্তি হাসার জন্য লাথি মেরেছি, পরের বার লাথি মারবো ঘুমানোর ঘরে, তখন বুঝবে। ইরহাম নুসরাতকে ভেঙালো। আহান নুসরাতের মতোই হু হু করে হাসলো। অঙ্গভঙ্গি মারের মতো করে প্রবেশ করলো জাইনের রুমে। ইসরাত কাপড় চেঞ্জ করছিল তখনও। দরজা ঠেলে বানর পাটি ঢুকতে দেখে কিছুটা হতভম্ব হলো। তার চেহারা ফুটে উঠল অবলীলায় বিষময় প্রকাশ করে কিছু বলতে নিবে। নুসরাত ঘাড় ঘুরিয়ে হাতের ঘড়ি দেখলো, বলল, সময় নেই, কাপড় চেঞ্জ করে আয় ঝটপট। ইসরাত নুসরাতের প্রশ্নের কথায় কাপড় চেঞ্জ করবো, কিন্তু কেন? আহান ইসরাতের প্রশ্নের উত্তর দিয়ে বলে উঠল, তা তো ছোট ভাইয়া তোমাকে যেতে যেতে বোঝাবে আপু, তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে আসো। ইসরাত কড়া কণ্ঠে জিজ্ঞেস করলো, আবার উল্টোপাল্টা কিছু করার ধান্দায় আছিস তোরা? নুসরাত ইসরাতের মাথায় মাছি তাড়ানোর ভঙ্গিতে উড়িয়ে দিল, বলল, সবসময় উল্টাপাল্টা ধান্দা আমরাই থাকি না, বুঝেছিস? সেটা অন্য কিছু, যে কখনো এখনো সাফল্যের চূড়ান্ত পৌঁছায় না। ইসরাতের মুখের ওপর ফুটে ওঠা কঠিনত্ব নিমিষেই সরে গেল ওদের কথায়। কড়া ভাষায় কিছু বলতে পারল না। সবার নিষ্পাপ চেহারা দেখে ইসরাত কিছু বলতে নিলেও মুখ পাউট করে তিনটা একসাথে তার মুখে এসে নিজের নিষ্পাপ প্রমাণ করার ভঙ্গিতে। এমন ভাব দেখে ইসরাত না চাইতেও হেসে দিল। কাভার থেকে কাপড় বের করে নিয়ে যেতে যেতে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোদের জঘন্য লাগে এমন মুখ বানালে। তিনজন এক শব্দে সশরে বলল, আচ্ছা। ইসরাত কাপড় চেঞ্জ করতে আসতেই বারান্দার সামনে নিয়ে দাঁড় করালো নুসরাত তাকে। ইসরাতের কোমরের কাছে দড়ি বাঁধলো, যাতে রেলিং থেকে পা পিছলে কোমরে না ভেঙে যায়। এমনকি যদি ভুলবশত পড়ে যায়, যেখানে সবুজ ঘাসের ফর্ম বিছিয়ে রেখেছে আহান মিলিয়ে, সেখানেই যেন পড়ে। ইসরাত রেলিং বেয়ে নেমে গেল আল্লাহর নাম নিয়ে। এরপর মায়ের ওপর, এখানে হয়তো বা মই হতো, এরপর মইয়ের ওপর ভর দিয়ে সুস্থ স্বাভাবিকভাবে নিচে নেমে গেল সৈয়দ বাড়িতে। ইরহাম আহান ছাড়া কেউ জানতে পারল না বিয়ের রাতে বউ নিয়ে চলে গেছে তার ভাই বোন। আবার ইরহাম ফ্রম পেঁচিয়ে নিয়ে স্টোর রুমে রাখলো। মইদরি সব জায়গা মতো রেখে নুসরাতকে থমস আপ দেখিয়ে পালালো নাসির মঞ্জিলে। সে জানে নুসরাত ফাঁসবে। ওই আরশ ভাই তাদের উল্টাপাল্টা বেঁধে রেখেছিল, আর বড় ভাইয়া নিশ্চয়ই নুসরাতকে রেলিং এর সাথে বেঁধে উল্টিয়ে রাখবে। নুসরাত সবাই চলে যেতেই বারান্দায় দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেললো। নিজেকে সাহস দিল, নুসরাত তুই পারবি বলে। নার্ভাস একপাশে ফেলে যখন বারান্দায় থেকে ফিরে ঘুরে দাঁড়ালো, বিপরীতমুখী বারান্দায় শব্দ আসলো। নুসরাত ভয় কেঁপে উঠলো, পা লেগে আসলো মেঝেতে। নুসরাত ঘাড় কাত করে সে তীব্র কণ্ঠ দেখলো, ও ইসরাত, এটা তুমি? সরি, আমি অন্ধকারে চিনতে ভুল করেছি। নুসরাত অন্ধকার ভেবেই বন্ধ করে না নিঃশ্বাসটি ছেড়ে দৌড়ে রুমের ভেতর ঢুকে হাত মুঠোয় চেপে নিজেকে সাহস দিল, নুসরাত তুই পারবি। ইসরাত লেহেঙ্গার সাথে পরা দোপাট্টা নুসরাত নিজের মুখ ঢেকে নিল। চুপটি করে বিছানার এক পাশে গিয়ে বসলো।
কোণের মতো পা উঠিয়ে 2 মিনিট সময় অতিবাহিত হলো। এরপর দরজার নব খুলে ভেতরে প্রবেশ করলো জাইন। গায়ে সাদা রঙের জড়ানো পাঞ্জাবি। নুসরাত চোখ মুখ কুচকালো। আহানটাকে এখানে বসালে ভালো ছিল। ভাওতাবাজি চক্করে এখন না নিজেই লজ্জার সম্মুখীন হয়। নুসরাতের হঠাৎ টনক নড়ল। আরে লজ্জা বলতে কোনো কিছু নেই তার ডিকশনারিতে। অস্বস্তি, নার্ভাসনেস, হাতের পায়ের তালু ঘষল সে অতি দ্রুত। নুসরাত এতে তো নার্ভাস ছিল, তার মধ্যে জাইন গভীর কণ্ঠ শুনে কেঁপে উঠল। নিশ্চিন্তায় ব্যস্ত থাকায় ঠিকভাবে কর্ণপাত হয়নি। হকচকে উঠল। প্রত্যাশিত মুখ দিয়েই বেরিয়ে আসলো জি জি জি। জাইন সূক্ষ্ম দৃষ্টিতে নুসরাতের দিকে। ইয়া বড় ঘোমটা দেওয়ার মানে খুঁজে পেল না। এমনকি এক হাত ঘন্টার কারণ কি তাও ধরতে পারল না। নুসরাতের পায়ের দিকে তাকালো এক পলক, তারপর আবার চোখ সরিয়ে নিল। মনে করলো বাদরগুলো কোনো বাদরামি করেছে। ভরসা পেল ইসরাতেরই এই পা দুটো। 2 সেকেন্ড হওয়ার পর জাইন মিনমিনিয়ে শুক্রিয়া আদায় করলো। থ্যাংক গড এরা বাদরামি করেনি। নুসরাত হাত ঘষল। জাইন এক পা আগাতেই নুসরাতের চোখ দুটো লাফিয়ে বের হয়ে এলো। নিজেকে সান্ত্বনা দিয়ে চুপচাপ বসে থাকতে চাইলো। মনে মনে বলল, এই জাইন ভাই তো দেখি আশিক। পুরোই আশিক হওয়ার পূর্বেই নুসরাত ভাগ, না হলে হার্ট অ্যাটাকে তোর মৃত্যু নিশ্চিত। পরে দেখা যাবে নিউজ হচ্ছে বোনের বাসার ঘরে ঢুকে বদমাইশি করার চেষ্টায় দোমাটকে বসে ভবিষ্যতের উজ্জ্বল তারা সৈয়দা নুসরাত নাসির যে এই কম বয়সে 2 বাচ্চার মা হওয়ার সম্ভাবনা ছিল, তবু সে অনাকাঙ্ক্ষিতভাবে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। নুসরাত আর ভাবতে পারল না। সামনে তাকিয়ে দেখলো জাইন বেডের পাশে এসে দাঁড়িয়েছে। ওনার ঢিল মেরে ফেলে দিয়ে ঘোমটা সরে গেল। বেরিয়ে আসলো শ্যাম মুখখানি। জাইন সামান্য ভরকালো নুসরাতকে দেখে। প্রথমবারের মতো সারাদিন লম্পঝম্প করা বোন বাবা মেয়েটা খেয়াল করলো। হাত পা ফর্সা, একদম ইসরাতের মতো। শুধু মুখটা ফর্সা নয়, যদি মুখ থেকে ঘোমটা না সরাতো তাহলে ধরাখর কোনো অবশ্য কি ছিল না। নুসরাত লাফ দিয়ে বেডের মাঝে দাঁড়িয়ে নার্ভাস কণ্ঠে ভেবাচে খেয়ে বলে, জাইন ভাই আমি আপনার একমাত্র দুষ্টু পিয়ারি সুন্দরী শালিকা। হিহি বউনা উল্টাপাল্টা কিছু ভাইবেন না ভাই। শীতকালের আনাগোনা প্রকৃতিতে বাতাস মিহি হয়ে বইছে চারদিকে। কখনো সহনীয় গরম, আবার কখনো বা ঠান্ডা অবহ পরিবেশ। দোতলার খোলা থাই গ্লাসে জানালা বেয়ে সুরসুরিয়ে বাতাস এসে প্রবেশ করছে। সাথাই বাগানে রোপণ করা বেলি, রজনীগন্ধা, গোলাপ ফুলের মিষ্টি ঘ্রাণ এসে প্রবেশ করছে নাসার অন্ধ্রে। শীতল বাতাসে নুসরাতের গা হিম হয়ে আসলেও জাইনের শান্ত চাহনি নুসরাতের গা বেয়ে ঠান্ডা বাতাস বের করে দিচ্ছে। পরিবেশ স্বাভাবিক করতে না চাইতেও ভটকানো দিল নুসরাত। তার এই মুহূর্তে মোটেও হাসি আসতে নেই, কিন্তু প্রয়োজন হলে তো হাসি দেওয়া যায়, তাই না? দাঁত বের করে জাইনের দিকে তাকিয়ে থাকতে থাকতে কানে ভেসে আসলো শান্ত স্বর, দাঁত ভেতরে ঢোকান। জঘন্য হাসি আপনার। নুসরাত মুখ চুপসে নিল আর চোখে চেয়ে টিপে টিপে পা বের করে ফেলে বেরিয়ে যেতে যাবে জাইন ধমকে উঠল, স্টপ। নুসরাত দরজার মুখোমুখি দাঁড়ালো, চোখ কিচ্ছিত কুচকালো। চোয়াল ঝুলিয়ে নিয়ে কিছু বলতে নিবে জাইন তর্জনী আঙ্গুল তুলে ঠোঁট রেখে দেখালো চুপ। পরপর সেট আপ। নুসরাত মিনমিনিয়ে নিচের সাফাই গাইতে যাবে। জাইন জানতে চাইলো, আপনাকে কি শাস্তি দেওয়া যায় বলুন তো? নুসরাত হে করে হাসলো, জিজ্ঞেস করলো, মজা করছেন জাইন ভাই? জাইন দুপাশে মাথা নাড়লো, ঠোঁট চেপে রেখে আওড়ালো, আমি সিরিয়াস। নুসরাত ঠোঁট মুখ কুচকে নিল, জানতে চাইলো, কি শাস্তি দিবেন জাইন ভাই? জাইন চুপচাপ ভঙ্গিতেই দাঁড়িয়ে রইল, এক পা দুপা করে এগিয়ে দরজার সামনে, যাতে নুসরাত দৌড় দিতে না পারে। বলল, সবার সামনে আপনাকে এক্সপোজ করব। মেজমাকে দেখাবো ওনার কোনো ধর্মে কি করেছে ওনার অগোচরে। নুসরাত প্রথমেই বলে ফেললো, তো আমি ভয় পাই নাকি? বলুন না আম্মাকে। কথা শেষ করে আকস্মিক মনে হলো কনভেনশন হলের ঘটনার কথা। যদি জানে এই কাহিনী করার পর এমন কাণ্ড হয়েছে, তাহলে তার মা জননী আস্থা রাখবে না তাকে। এমনকি এই বাড়ির সমিতির সবাই মিলে তাকে পিটিয়ে তক্তা বানাবে। নুসরাত দাঁড়িয়ে কল্পনা করতেই তাকে বেঁধে পেটানো হচ্ছে, আর পাশে দাঁড়িয়ে তাকে অবলোকন করছে দাঁত কেলিয়ে মাহাদি, আরশ, ইরহাম, আহান, এমনকি আরো অনেকাই। নুসরাতের চিন্তা আরো বেশি দূর এগোলো না। জাইন দুপা বাড়াতেই
নুসরাত লাফিয়ে উঠে বলল, ভাইয়া আপনার একটু লজ্জা লাগবে না আমার মতো অবলা এক শিশুকে মার খাওয়াতে আমজনতার হাতে? জাইন দুঠোঁট উঁচিয়ে নিষ্পাপ ভঙ্গিতেই বলল, একদম না, আমার ভীষণ খুশি লাগবে আপনার মতো একজন বুড়ো শিশুকে জনতার হাতে পিটানি খাওয়াতে। নুসরাত দু হাতে মাথা চেপে ধরে নাটকীয় ভঙ্গিতেই বলে ওঠে, মেকি কান্নার ভাব এনে এমন পাপ কাজ করবেন না, ধর্মে সইবে না সৈয়দ সাহেব। না সই করুক, তারপরও আপনাকে আজ আমি একটা ব্যবস্থা করবই। নুসরাত দুঃখী দুঃখী চেহারা বানালো, বলল, দয়া করে মহিলা সমিতির কাছে আমাকে দিবেন না। জাইন থুতনিতে হাত বুলিয়ে নিল, ভুরু উঁচিয়ে শুধালো, যদি না দেই তাহলে কি করবেন আপনি? নুসরাত ঝটপট করে বলে দেয়, আপনি যা বলবেন তাই করব। কথা বলে জিভ কাটলো, মনে মনে আওড়ালো, ইস ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছিস রে নুসরাত। জাইন নুসরাতের কথায় জিভ গোল করে নিল, তা গাল ঠেলে ঈর্ষদ হাসলো, লুহু স্বরে বলে উঠল, কান ধরে উঠবস করুন এক্ষুনি। নুসরাত অবিশ্বাসী কণ্ঠে শুধালো, এক্ষুনি? জাইন মাথা নাড়িয়ে শক্ত গলায় বলল, রাইট নাও সিস্টার। নুসরাতের চেহারা কাঁদো কাঁদো বানিয়ে ফেললো, বলল, এই বাচ্চাকে দিয়ে কান ধরিয়ে উঠবস করাতে আপনার একটুও কষ্ট হবে না? না, কষ্ট হবে না, বরঞ্চ ভীষণ ভালো লাগবে। নুসরাত দীর্ঘ শ্বাস ফেললো, রাগি রাগি চোখ মুখ করে একবার কান ধরে উঠবস করতে নিবে, জাইন দরজা আটকে দিল। বুড়িও উঁচিয়ে শুধালো, কোথায় যাচ্ছেন? বাড়িতে। 100 বার কান ধরে উঠবাস করবেন, তারপর বাড়ি যাবেন, না হলে আপনাকে ওই জানালা দিয়ে একদম ছুঁড়ে মারবো। নুসরাত নাক ফুলিয়ে কিছু বলতে নিবে, জাইন ইশারা করলো চুপচাপ কান ধরে উঠবস করার জন্য। শেষ পর্যন্ত কোনো পথ না দেখে নুসরাত হতাশ হয়ে কান ধরে উঠবস করতে শুরু করলো। জাইন চোখ চেপে কোনো রকমে হাসি আটকালো। চুপশোনা মুখখানা দেখে মোবাইল পকেট থেকে বের করে নুসরাতের দিকে তাক করে নুসরাত চেঁচালো, ভিডিও করছেন কেন? সমস্যা কি ভাই? কান ধরে চুপচাপ উঠবস করুন, আপনাকে এখানে কথা বলার জন্য আনা হয়নি, কাজ করানোর জন্য আনা হয়েছে। উঠবস না করলে বলুন, আমি আপনার সাথে। নুসরাত কর্মর করলো, কান ধরে উঠবস করতে করতে বলে উঠলো, জাইন ভাই আপনি খুবই বড় ধান্দাবাজ। জাইন নির্লিপ্ত গলায় উত্তর দিল, আপনার থেকে কম। নুসরাত তারপরও 100 বার কান ধরে উঠবস করে কোমর চেপে ধরে উঠে দাঁড়ালো। জাইনের মোবাইলের দিকে চিৎকার তাকিয়ে থেকে অবিরাম থুতনিগুলো বড় আঙ্গুল দিয়ে তর্জনী আঙ্গুল একত্রিত করে বুলিয়ে নিল, হুমকি দিল, এই কাজের জবাব সময় মতো পেয়ে যাবেন দুলাভাই। শেষটুকু বলতে গিয়ে নুসরাতের গলা সামান্য চওড়াও হলো। জাইন তাতে ভ্রুক্ষেপ না করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি সবসময় সেই অপেক্ষাতেই থাকবো শালিকা। এরপর জাইন দরজা থেকে সরে আসলো, সম্মানের সহিত দেখালো বের হয়ে যেতে। নুসরাত রুম থেকে বের হতেই জাইন সোনার মতো বিড়বিড় করলো, দেখে নেবে জাইন ভাই, দেখে নেব, না দেখে নিলে আমি আমার নাম নুসরাত নাসির থেকে বদলেও নিব। নাসির মঞ্জিলের পরিবেশ উত্তেজিত। নুসরাত মুখ ফুলিয়ে কাহিনী বলছে এতক্ষণ যাবৎ। কাহিনী কি হয়েছে কাহিনী বলা শেষ হতে পারেনি, তার পূর্বে টুংটাং নোটিফিকেশন আসা শুরু করেছে মোবাইলে। ইরহাম মোবাইল হাতে নিয়ে দেখলো, তারপর রেখে দিতে গিয়ে আবারও তড়াক করে চোখ দাবিয়ে দেখলো ফ্যামিলি গ্রুপে কিছু একটা মেসেজ আসছে। ইরহামের দৌলতে ইসরাতের বিয়ের আগের দিন এই গ্রুপটা খোলা হয়েছিল, সেখানে পরিবারের সব সদস্যই আছে। গ্রুপে অপ্রত্যাশিত একটি ভিডিও আসে, ইরহামের মনোযোগ ভ্রম হলো নুসরাতের কথা থেকে। একা ইরহাম নয়, সবারই হয়েছে। দ্রুত হাতে গ্রুপে ঢুকতে ভিডিও ডাউনলোড দিল। নুসরাতকে ইশারা করে ইরহাম বোঝালো 2 মিনিট চুপ থাকতে। নুসরাত বিরক্তিতে চসূচক শব্দ করলো, পকেট থেকে মোবাইল বের করেই মেসেজ শো করলো। সেও সেখানে ঢুকে ভিডিও দেখার আগেই দেখলো কে সেন্ড করেছে ভিডিওটা। যখন দেখলো জাইন নাম লেখা, তার সিক্স সেন্স তাকে ভিডিওটা কি হতে পারে তা বলে দিল। সকালের ভিডিওটা দেখার শেষ হওয়ার পর থেকে নিজের মুখ চাওয়াচাওয়ি করছে। থমথমে পরিবেশ সেখানে, সকলে নিজের ভেতরে থমথমে মুখে চাহনি শেষে দোতলার ড্রয়িং রুমে আনাচে কানাচে ফাটিয়ে হেসে উঠল। ইরহাম সর্বপ্রথম বলে উঠল, আল্লাহ মান সম্মান বাঁচাইছে। জাইন ভাই নুসরাতকে পুরোটাই বাস দিয়ে দিল। আহান বলল, আল্লাহ বাঁচাইছে যায়নি। আপুর কথা শুনে না হলে আজ আমার মান সম্মান নিয়ে সবাই ফালুদা করতো। ইসরাত আবারও ভিডিও পোস্ট করবে, তারপর আবার দেখা শেষে সোফার ওপর হাসতে হাসতে ঢলে পড়ে বারংবার। কিছু সময় ধরে এমন কাহিনী চলে তাদের মধ্যে। ইরহাম বলে উঠল, নুসরাত রে, তোর মান সম্মান পুরোই শেষ। নুসরাত নির্বিকার চিত্তে বসে গর্বের সহিত বলে উঠল, আমার মান সম্মান থাকলে তো শেষ হবে। ইসরাত বলে উঠল, আর এটা তুই গর্বের সহিত বলছিস? নুসরাতের সামান্য লজ্জা লাগে না?
নুসরাত ইসরাতের দিকে তাকিয়ে হেসে উঠল, বলল, অবশ্যই না, আমার মোটেও লজ্জা লাগছে না। আমার মান সম্মানের কথা আসলে আমি বলবো, কানে ধরে উদ্বোস করে, আমি নিজের প্রতি নিজে গর্ববোধ করছি। নিজের এমন গর্ববোধের ঠেলায় গর্ভবতীও মনে হচ্ছে। নুসরাতের কথায় ভেতরে জাইনের আগমন ঘটল নাসির মঞ্জিলে। গায়ে এখনো জড়ানো তখনকার পাঞ্জাবি, রেড চেরির ন্যায় লাল টকটকে ঠোঁট গুলো ফুলে উঠেছে অনবরত উচ্চ উচ্চারণ, বেগম বেগম। নুসরাত দোতলার রেলিং ধরে প্রায় বাদরের মতো ঝুলে পড়ল, ড্যাব ড্যাব করে জাইনের পানে তাকিয়ে। ইসরাতকে বলে উঠল, বেগমের খোঁজ জনাব চলে এসেছে। জাইন নিচ থেকে নুসরাতের চিৎকারে তাকিয়ে থাকতে জানতে চাইল, আপনার বেগম কোথায়? নুসরাতের নির্বিকার চিত্তেই বলে উঠল, কাক উড়িয়ে নিয়ে গেছে। জাইন উপহাস করেই শুধালো, আর ওই কাকটা মনে হয় আপনি? নুসরাত ওপর নিচে মাথা নাড়ল। জাইনকে বলে উঠল, আপনি তো দেখি ভালো কথা শিখে গেছেন। জাইন ভাই, এত চ্যাটাং চ্যাটাং কথা শিখলেন কিভাবে? আপনার শিক্ষককে? আপনাকে বাধ্য নই বলিতে। নুসরাত রেলিং ধরে দাঁড়িয়ে রইল। জাইন নিচ থেকে দোতলা বেয়ে উঠতে উঠতে ডাকলো, বেগম। ইরহাম ব্যঙ্গ কণ্ঠ করে ইসরাতের পেছন থেকে বলে উঠল, জনাব এসেছেন, বলবেন আপনি ঠিক আছেন? ইসরাত তখন বেগম উত্তর দিবে, হ্যাঁ জনাব। আহান সোফায় মাথা চেপে খিলখিল করে হেসে উঠল। জাইন ওপরে এসে চিৎকার দেখলো ইসরাতকে। এরপর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে পেঁচিয়ে কোলে তুলে নিয়ে চলে গেল। নুসরাত হা করে তাকিয়ে থাকলো। আহান দুহাতে নিজের চোখ ঢেকে নিল। পর মুহূর্তে আবার আঙ্গুলের ফাঁক দিয়ে উকি মারলো সামনের দিকে, কি হচ্ছে চুপিচাপ দেখার জন্য। নুসরাত ইরহামের পানে তাকে অবিশ্বাসে চোখ বুলিয়ে নিয়ে বলে উঠল, এটা জাইন ভাই, আমার বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। আহান নিজের হাতের আড়াল থেকে ইসরাত আর জাইনের যাওয়া দেখতে দেখতে সহমত পোষণ করে আবারও। নুসরাত মিনমিনিয়ে বলে উঠল, এই জাইন ভাই তো ইসরাতের ওপর পুরোপুরি আশিক হয়ে গেছে। পরপর আবারও বলল, বেগম এসে জনাব নিয়ে চলে গেছে কাঁধে তুলে, আর আমরা হা করে দেখা ছাড়া কিছুই করতে পারলাম না এই জীবনে। নুসরাতের কথায় আহান ইরহামের সম্মত আওড়ালো। সহমত দাদা, সহমত। সকাল 6টায় টিকটিক করছে ঘড়ির কাঁটা। জাইন ইসরাতকে নিয়ে সৈয়দ বাড়িতে আসতে গিয়ে এতক্ষণে হাজারো চর থাপ্পড় কিল ঘুষি খেয়েছে পিঠের সাথে, তবুও কাঁধ থেকে ইসরাতকে নামায়নি। বাইরে তখন ধিমধিমে কুয়াশা, সোসাইটির নীরবতা বিরাজমান। সৈয়দ বাড়ির অভ্যন্তরে প্রবেশ করার পর ইসরাতকে নিজের কাঁধ থেকে নামালো জাইন। বুড়ো চেয়ে জানতে চাইল সমস্যা কি। ইসরাত চোখ দুটো পাকালো, বলে উঠল, লজ্জা শরম আপনার নেই? জাইন নির্দ্বিধায় বলে উঠল, লজ্জা নারীর ভূষণ, পুরুষের থাকাটা বেমানান। ইসরাতে কপালে ভাঁজ ফেলল, বলল, আপনি তো সত্যি আজকাল একটু বেশি কথা শিখেছেন। সব কথার উত্তর আপনার কাছে দেখা যায়। জাইন গোল গোল করল মুখটা, চোখ মুখ নিবিষ্ট করে উঠল, আপনার বোনের প্রভাব পড়েছে আই থিঙ্ক। ইসরাত বুড়ো চালো, অন্য ভাঁজ ফেলল আবার। দরজা ঠেলে রুমের ভেতর ঢুকতেই জাইন বলে উঠল, সারা রাত ঘুমাননি, রেস্ট নিন। ইসরাত নিজের মুখের দিকে হাত রেখে হাই তুলল। জাইনের কথায় সহমত পোষণ করে বলে উঠল, হ্যাঁ সত্যি মনে হচ্ছে ঘুমানো প্রয়োজন। জাইন আবারও কঠিন কণ্ঠে শুধালো, সত্যি ঘুমিয়ে যাবেন? ইসরাত ওপর নিচ মাথা নাড়ালো, বলে উঠল, তো ঘুমাবো না? না ঘুমিয়ে কি কাবাডি খেলবো আজ? 2 দিন ধরে ঠিকঠাক ঘুম হয়নি। কথা শেষ হইতেই বিছানায় ধূপ করে শুয়ে পড়ল ইসরাত এক পাশ ঘেঁষে। এই মুহূর্তে ঘুম সে চোখে দেখতেই পাচ্ছে না। জাইন চোয়াল ঝুলিয়ে তাকিয়ে থাকলো বিছানা দিকে, বিড়বিড় করে আওড়ালো, সত্যি ঘুমিয়ে পড়বেন? বিয়ের সকল রীতিনীতি মেনে হওয়ায় সকালে নাস্তাও এসেছে নাসির মঞ্জিলের রীতিমতোই। জাইনে নিষেধাজ্ঞা জারি করেছে, বলেছে বাজার থেকে ফ্রোজেন জিনিস এনে দিবে, কিন্তু তারপরে নাজনীন বেগম মানা শোনেনি। উনি দিবেন মানে দিবেনই। নাজনীন বেগমের জোরাজোরিতে সকলে ঘুম বাদ দিয়ে নাস্তা তৈরি করতে সাহায্য করছে নুসরাত। সকলের নাস্তা পাঠানোর কথা থাকলেও সবাই ঘুম দিয়েছে তখন, তাই আসরের সময় নাস্তাগুলো পাঠানো হয়েছে সৈয়দ বাড়িতে। নুসরাত ঘুমাতে যেতে যেতে বেজেছিল 12টা। চোখ দুটো ঘুমের জন্য খুলে রাখতে পারেনি। যখন ঘুম ভাঙলো তখন সন্ধ্যা নেমে গিয়েছিল। পাড়ায় অন্ধকার এসেছে ধরণীতে। নুসরাত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাঁটাহাঁটি করে সামান্য নাস্তা পানি খেয়ে গোসলে করতে ঢুকলো। গোসল শেষে মাথায় তোয়ালে পেঁচিয়ে হুডি গলায় জড়িয়ে নিল। তার একটু শীতের অনুভব হচ্ছে আজ। ক্যাপ মাথায় দিয়ে ঢিলে ঢালা ছেলেদের ট্রাউজার পরে নিল। ছোট হাই পাওয়ারের চশমা লাগিয়ে নিয়েছে সে। হাতে নিজের প্রয়োজনীয় সামগ্রী নিল। চুইংগ্রাম মুখে দিয়ে গা ছাড়া ভাব নিয়ে হাঁটলো সৈয়দ বাড়ির উদ্দেশ্যে। অতিরিক্ত ঘুমানোর জন্য তখনও মুখ ফোলা ফোলা লাগছে তার।
মুখে গম্ভীরতা আটা। সৈয়দ বাড়ির গেট দিয়ে প্রবেশ করতে দেখা হলো হেলাল সাহেবের সাথে। দুজনে চোখাচোখি হতেই মুখ ঝামটা মেরে দিল দুদিকে। নুসরাত যেতে যেতে গিয়ে ধাক্কা খেল দরজার সম্মুখীর খুঁটির মতো করে দাঁড়ানো আরশের সাথে। বিরক্তিতে চোখ তুলে তাকাতেই দুজনে চোখাচোখি হলো। একসাথে দুজনকে শুধালো, কি সমস্যা? কথা শেষে দুজনেই কপালে ভাঁজ ফেললো। একসাথে বলে উঠলো, একদম নকল করবেন না। নুসরাত আরশের ঠোঁটে হাত রেখে চুপ দেখালো। তারপর খিটখিটে মেজাজে নিজের তর্জনী আঙ্গুল তুলে নিয়ে শুধালো, আমি নকল করব না আপনার। আমি? আরশ মাথা উপর নিচ নাড়ালো, বলল, এতক্ষণ যাবত তো নকলই করছিস। নুসরাত বাহ করে অহংকার করে শ্বাস ফেললো। দাম্ভিক স্বরে বলে উঠল, কোন দিক থেকে আপনাকে নকল করছি? আরশ বলে উঠল, সব দিক থেকে। নুসরাত ঠোঁটের কোণে উঁচিয়ে তাচ্ছিলের হাসি বলে উঠল, ও রিয়েলি? তা শুনি কি করে নকল করছি? আরশ গিরিব্বা ঝুলিয়ে আসলো সামান্য, হিসিয়ে বলে উঠল, আমার পুরো আউটফিট পুরোটাই আমাকে। নুসরাত এবার দাহই করলো। তার আরশের দুজনের ড্রেস একদম একই রকম, সামান্য হুডির কালার চেঞ্জ। আরশের লাইট কালার আর তারটা ডার্ক কালার। ট্রাউজার এর দিক থেকে চোখ সরাতে নুসরাত চেঁচালো, আপনি সেম ট্রাউজার কোথায় পেলেন? তোর বাপেরটা চুরি করেছি। নুসরাত কপালে ভাঁজ ফেললো, বিরক্তি চশক্ত শব্দ করলো, বাপেরটা নিয়ে টানাটানি করছেন কেন? আরো শিশিয়ে বলে উঠলো, তো টানাটানি করবো না, একমাত্র শ্বশুর বলে কথা। নুসরাত নির্বিকার চেহারা বানিয়ে চেয়ে রইল সামনে। তার কানের কথা ভাষা নেই যেন। আরশ নিজের চোখ মুখ সামান্য কাছে নিয়ে আসতেই নুসরাত নিজেকে সামনে নিয়ে বলে উঠল, আপনার বাপেরটা নিয়ে টানাটানি করেছি আমি কখনো? তো কর না। আমি না করেছি? নুসরাত দাঁত চেপে কর্মর করে উঠল। কটমটে চাহনি নিবিষ্ট করেই বলে উঠল, আপনি ভীষণ খারাপ। আপনি জানেন? না, মাত্র তুই বলেছিস বলে জানতে পারলাম। নুসরাত দীর্ঘশ্বাস ফেলল। শীতল কণ্ঠে বলে উঠল, আপনার সাথে কথা বলার ইচ্ছে আমার নেই, রাস্তা দিন। আরশ দরজা ব্লক করে দাঁড়ালো। আরাম করে দাঁড়িয়ে বুকে আড়াআড়ি হাত বেঁধে শুধালো। নুসরাতের দিকে তাকিয়ে কিচ্ছিত হাসলো, বলল, রাস্তা বানিয়ে নে। আমি পারবো না। নুসরাতের নাকের পাটাতন ফুলে উঠল। এই লোক তেরা। ভৎসনা করে উঠল, আপনি খুবই তেরা একজন মানুষ। ঘাড়ের রগ এত তেরা কেন? তোর থেকে একটু বেশি সোজা আছে আমার রগ। নুসরাত বিরক্তিতে জিজ্ঞেস করলো, আপনি এখানে দাঁড়িয়ে কি করেন? আরশ গম্ভীর গলায় বলে উঠল, তোর বাপের বাসর সাজাবো। নুসরাত ছ্যাদ করে উঠল। আকস্মিক আরশের বুকে দু হাত দিয়ে ধাক্কা মারলো কিছু ঝুঁকে। আগেই হুমকি দিয়ে পেছনে সরে গেল। অপ্রত্যাশিত ঘটনায় আরশ সামলে উঠতে যাবে। নুসরাত আঙ্গুল তুলে শাসালো, শেষবারের মতো বলছি, সম্মান দিয়ে কথা বলবেন। আমার বাপ আপনার চাচা হয়, বুঝেছেন? এসব নস্টলজিক কথাবার্তা বললে আমার সামনে আসবেন না, বিয়াদব। আমার বাপের বাসা সাজাবি কেন তুই? হ্যাঁ, তোর বাপের বাসা সাজা গিয়ে। বারবার বাপ তুলে কথা বলছিস, কিছু বলছি না বলে নাকি? হ্যাঁ। আরেকটা ধাক্কা লাগলে আরশের বুকে। নুসরাত আরশকে ধাক্কা মেরে পাশ কাটিয়ে ধূপধাপ এগিয়ে যেতে যেতে একবার ঘুরে তাকালো, সোজা হয়ে দাঁড়িয়ে ঠোঁট বাঁকি হাসা আরশের দিকে। তার দিকে একনিষ্ঠ তাকিয়ে থেকে ঘাড় কাত করে জিভ গোল করে ঠেলে হাসলো আবার। সৈয়দ বাড়ির অভ্যন্তরে তখন মেহমানের আনাগোনা। ইসরাত শাওয়া নিয়েছে কিছুক্ষণ পূর্বে। লিপি বেগম শাড়ি পরিয়ে দিয়েছেন। এরপর থেকে শাড়ি পরে টুপটুপ করে ঘুরছে ইসরাত। জায়েন্ট রুমে চুপচাপ বসে থেকে কিছু ইমেল চেক করছিল, তাই তখনও শাড়ি পরা ইসরাতকে দেখেনি। সিঁড়ি বেয়ে হঠাৎ মাথায় আঁচল টেনে নামতে দেখে গেল ইসরাতকে। ঠোঁটে হাসি সামান্য। নতুন কোণে নাকি মুখ ঘোমটা দিয়ে চলতে হয়, কিন্তু এই কোণের ব্যাপারটা বিপরীত। সকলে অদ্ভুত চোখে দেখছে ইসরাতকে। ইসরাতের দেখা শেষে যখন নিচের ভেতরে কথা বলতে যাবে, সবাইকে ঠেলে ঠুলে ভেতরে ঢুকে আসে নুসরাত। ধুপধাপ করে বসে পড়ে। বেয়াদবের মতো দুপা সোফার উপর তুলে বসতে বসতে বলে ওঠে, হ্যাঁ কি বলছিলেন বলুন। সবাই অদ্ভুত চোখে নুসরাতকে দেখে বলে উঠল, তুমি আবার এখানে টপকালে কিভাবে? নুসরাত তেরা কণ্ঠে বলে উঠল, ওই উড়ে এসে ছাদ থেকে টপকে গিয়েছি। নুসরাতের কথা কেউ কানে তুলল না। একজন নুসরাত ইসরাতকে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, রান্না জানো তুমি? ইসরাত কে কেটে দিল নুসরাত। মুখের কথা একদম কেড়ে এনে বলল, রান্না না জানলেও মানুষকে ভালো মতো ফ্রাই রোস্ট করতে জানে। মহিলা বিরক্ত হয়ে বলে উঠল, আমি ওকে জিজ্ঞেস করেছি, ও উত্তর দেবে। ওর উত্তর দেওয়ার জন্য তুমি কে? আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির লোক। ছেলের বাড়ির চুলখোর চাচি মামিদের আচরণ দেখতে এসেছি। এখন মেয়ে কোথায় বিয়ে দিলাম সেটা আমার দেখা উচিত না? মহিলা নুসরাতের কথায় বিপরীতে বলে ওঠেন, বিয়ে দেওয়ার আগেই খুঁটিয়ে দেখা উচিত ছিল, এখন কেন দেখছো? নুসরাত বলল, আসলে এই ব্যাপারটা একটু বেশি ক্যাজুয়াল। আমি আর আমার বাপ
তো আর ক্যাজুয়াল না, বিয়ের পর পাড়ার কুচিটে কাকিদের খোঁজ নিব ভেবেছি। মহিলারা বিরক্ত হয়ে কথা বাদ দিয়ে দিল। নুসরাত এসবের তোয়াক্কা পাত্তা দিল না, চোখ উল্টে নিয়ে বসে রইল। নুসরাতের সাথে কথা কাটাকাটিতে মহিলা আরেকটা সাথে কথা বলছিল। মেয়ের চেহারা বেশি ফর্সা হাত পায়ের তুলনায়। এই মহিলা সহমত পোষণ করে বলে উঠল, মনে হয় নাইট ক্রিম ইউজ করে। নুসরাত এদের কানাঘুষা করতে দেখে একদম কান লাগিয়ে শুনলো কথাগুলো। দুজনের কথা শেষ হতেই শ্বাস ফেলতে পারলো না নুসরাত। ব্যঙ্গ গলায় বলে উঠল, আপনার মেয়ের সস্তা নাইট ক্রিম আমি চুরি করে নিয়ে এসে নুসরাতের মুখে লাগিয়ে দিয়েছিলাম, বুঝলে না পা, আই মিন কাকিমা। এই জন্যই তো হাত পা কাইল্লা আর মেয়ের মুখটা একদম সাদা। নুসরাত আরো কিছু বলতে নিবে, রুহিনী এসে টেনে ধরলো তার হাত। চোখের আকার বড় করে বলে উঠলো, ঝগড়া করো না নুসরাত আম্মা। নুসরাত নিজের হাত ছাড়িয়ে টানা হিসরা করলো, গলা ফাটিয়ে সবাইকে শোনার মতো করে বলে উঠলো, আমাদের মেয়ে আমরা নিয়ে চলে যাব। মেয়ে দিলাম তো দিলাম, এরপর কোনো সম্মান নেই। এই কুচুটে কাকিমা গুলো কেন নাইট ক্রিমের কথা বলছে? অগমত পাইছে সস্তপণ্য ব্যবহার করে আমার বোন। রোহিণী বেগম এক হাতে নুসরাতকে চেপে ধরলেন, চোখ মুখ খিচিয়ে বোঝালেন আল্লাহর হস্তে চুপ যেতে। নুসরাত চুপ হওয়ার পাত্রী নয়, সে অবলীলায় গতিতে হাত ছেড়ে নিতে চাচ্ছে, মুখ থেকে বের করছে যা আসছে তা। আমি কোথাও একটা লেখা দেখেছিলাম, মুসলমান একে অপরের ভাই ভাই। এদের দেখে মনে হচ্ছে না তা, এরা কোনো প্রতিবেশী হতে পারে না। ভাবছিলাম রিসেপশনের দাওয়াত দিব, এদের এই ব্যবহারে রিসেপশনের দাওয়া ক্যান্সেল। রোহিণী নুসরাতকে টেনে টুনে নিয়ে গেল ড্রয়িং রুমে। যেতে যেতে নুসরাতকে কানে ভেসে আসলো, এই মেয়েকে বিয়ে করবে কে? এ কথার উত্তর দিতে ড্রয়িং রুম থেকে গলা উঁচিয়ে নুসরাত চিৎকার দিল, কেন, আপনাদের ছেলেকেই করব। দেখলেন না বহুত সুন্দর, কালা জাদু করতে পারি, রূপের দেওয়ানা বানায় আপনার ছেলেকে নিয়ে নিব। ইসরাতের মেহেদি রাঙা হাত মুখে চেপে হেসে উঠল। নুসরাত আবারও বলল, আপনার ছেলেকে পাগল বানিয়ে রাস্তায় পাগলিদের সাথে ছেড়ে দিব। তারপর ওই যে বিদেশ থেকে আসছে না দুইটো, একটা তো বিয়ে করে এসেছে, অন্যটার ওপর কালো জাদু অ্যাপ্লাই করব। সাকসেস হলে শাশুড়ি মাকেও কালো জাদু করব, বুঝেছেন? কালো জাদু করে বিয়ে করব। ভদ্রমহিলা হাঁ করে তাকিয়ে ড্রয়িংয়ে সামান্য মাথা উঁচিয়ে দেখলো টেবিলের ওপর উঠে বসে খাবার খাচ্ছে আর আরাম করে নুসরাত। এতক্ষণ সে ঝগড়া করছিল, তার বিন্দুমাত্র প্রতিচ্ছবি তার ভিতর দেখা যাচ্ছে না। নুসরাতের মুখে সিঙ্গারা ঢুকিয়ে দিল, খাবার পুড়িয়ে নাজনীন বেগম এর নামে নালিশ করতে লাগলো, আম্মা আমায় একটা সিঙ্গারা খেতে দেয়নি, আমি মাত্র 7টা সিঙ্গারাই খেয়েছি। রোহিণী বেগম মুখের ভেতরে খাবারগুলো হজম করে নেওয়ার জন্য পানি এগিয়ে দিল। নুসরাত পানি নামিয়ে ঢেকুর তুলল, মৃদু কণ্ঠে বলল, ধন্যবাদ। ঘড়ির কাঁটা টিকটিক করছে, 8টা বাজে। রোহিণী বেগম কখন থেকে লাগাতার বমি করে চলেছে। লিপি বেগম পিঠে হাত বুলিয়েছেন, ছোট গিয়ে শুয়ে পড়, শরীর ক্লান্ত, মাথা ঘুরছে, পেট ব্যথা হচ্ছে। সুফি খাতুন কিছুৎকাল অদ্ভুতভাবে পরিলক্ষণ করে রোহিণী বেগমকে। লিপি বেগমের কথা কারে আসতে সন্দেহের নজর গাঢ় করে, জিজ্ঞেস করে, মাথা ঘুরছে কবে থেকে তোর? রোহিণী বেগম নিজের রুমে এগিয়ে গেলেন, তাকে ধরে নিয়ে গেলেন ঝর্ণা বেগম আর লিপি বেগম। বিছানার দ্বার প্রান্তে মৃদু স্বরে বলল, গতকাল থেকে। সুফি খাতুন থুতনিতে হাত রেখে মাথা নাড়ল, বলে উঠলেন, এই লক্ষণ সুবিধার না, মনে হচ্ছে পোহাতি পড়ছে ও আবার। নুসরাত ইসরাত ততক্ষণে এসে দাঁড়িয়েছে সেখানে। সুফি খাতুনের কথা শেষ হতেই দুজন মৃদু কণ্ঠে বলে উঠল, কি? রোহিণী বেগমের শরীর খারাপ হতে দেখে লিপি বেগম সবার আগেই ফোন দিয়েছে, সোহেদ সাহেবকে জানিয়েছে। যখন তিনি এটা জানতে পারলেন তখন ফোন দিয়ে ডাক্তার আসতে বলেছেন। পথিমধ্যে হেলে ধুলে হেঁটে আসে হাজির হলো নুসরাত। রুমের সামনে ভিড় করে দাঁড়ানো ইরহাম, আহান, হেলাল সাহেব, সৈয়দ সাহেব। তাদের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল নুসরাত। হাসতে হাসতে বারবার নিচের দিকে ঝুঁকে গেল, নিচের দিকে আবার অদ্ভুত দৃষ্টিতে অবজ্ঞ করে পেটের কাছে হাত রেখে কোমর দোলাতে লাগলো। হাসি তোরে কথাটা যেন ফুসরত হলো না। তারপর কোনো রকম অস্ফুট স্বরে উচ্চারণ করলো, আসবে কোলে জুড়ে, সরি স্লিপ অফ টাং, আসবে চাচ্চির কোল জোরে ছোট্ট সোনা। এই কথা শুনে বিষময়ের ন্যায় কাজ করলো যেন সকলের ভেতরে। সকলে একে অন্যের মুখ চাওয়াচাই করলো অসম্বিত নয়নে। সৈয়দ সাহেব লজ্জায় মুখ লাল করে নিলেন। নুসরাত সেসব দেখলো না, সে আহানকে উদ্দেশ্য করে বলে উঠল, আমার আন্টি আহানের ভাই আসতেছে, উহু 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 রে। নুসরাত খুশিতে লাফিয়ে উঠল।
ইরহাম এবার বাপ চাচার থমথমে মুখ দেখলো, এবার খুশিতে নাচতে থাকা নুসরাতের মুখ দেখলো। সোহেব সাহেব নুসরাতের কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাই আসবেটা কে বলেছে? নুসরাত ফড়িংয়ের মতো শুধু নাচলো, তার পা এক জায়গায় আটকে নেই। ছোট বাচ্চা আসার কথায় যতটা মুমূর্ষু, নুসরাত তার তুলনায় দ্বিগুণ প্রফুল্ল। হাসি মুখে বলে উঠল, দাদি বলেছে। সৈয়দ সাহেব শুনতে হাত ওপরে তুললেন, নুসরাতকে দেখালেন, ঠাট্টা করলে সামান্য, উপহাস করে বলালেন, পাগল মেয়ে, কার কথা বিশ্বাস করছিস তুই, বুঝেছিস? নুসরাত মাথা দোলালো, বলে উঠল, সেখানে আমি নিজেই বিশ্বাস করি না, সেখানে আমি দাদিকে বিশ্বাস করব কিভাবে? দাদির কথায় বোম মারতেও এসেছিলাম চাচু, এই চুপসানো মুখ দেখে। হে হে বলে খিলখিল করে হেসে উঠল। আহানকে দমিয়ে রাখা শ্বাস ফেলে উঠল। আমি শ্বাস আটকে মরে যাচ্ছিলাম বুঝি, মজা করছো? এই ভাই বোন বিষয়ে আমি দ্বিতীয়বার ডিপ্রেশনে দিও না তো আপি। নুসরাত খিলখিল করে হাসলো। সৈয়দ সাহেব ফোঁস করে শ্বাস ফেলে কল দিলেন ডাক্তারের নাম্বারে। সবকিছু জানার পর ডাক্তার ফুড পয়জনিং হয়েছে, অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়ায়, কি কি ওষুধ দিতে হবে এটা প্রেসক্রিপশন বানিয়ে তা সৈয়দ সাহেবের নাম্বারে পাঠালেন এবং পরবর্তীতেই কল কেটে দিলেন।